অনুক্রমের সাধারণ পদ 1/3n 1/3n একটি অনুক্রমের সাধারণ পদ 1/3n হলে দ্বিতীয় পদ কত? এটার একটা সহজ টেকনিক হচ্ছে, এখানে যেহেতু দ্বিতীয় পদ বলছে তাহলে দ্বিতীয় পদ মানে হচ্ছে 2, মানে যে n মানে হচ্ছে পদ সংখ্যা। এখানে আমরা কী করবো, 1/3 দ্বিতীয় পদ সমান 2 লিখে দেবো, সমান কী হবে 1/9। তাহলে এখানে সঠিক উত্তর হবে 1/9। ঠিক আছে, এখানে পরবর্তী যে প্রশ্নটা আছে যে 3, 7, 11, 15 ডট একটি ধারা। তাহলে আমাদের এই ধারা যখন দেওয়া থাকবে তখন আমাদের বুঝতে হবে এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। সমান্তর ধারা হচ্ছে যার কি অন্তরগুলা কি হবে সমান হবে, আর গুণোত্তর ধারা হচ্ছে যার অনুপাতগুলা সমান হবে। তাহলে দেখি এখানে 7 থেকে 3 যদি 3 বাদ দেওয়া যায় থাকে কত 5, 11 থেকে 7 বাদ দিলে থাকবে 5, 7 থেকে 3 বাদ দিলে থাকবে 4, 11 থেকে 7 বাদ দিলে থাকবে 4, 15 থেকে 11 বাদ দিলে থাকবে কত 4। তার মানে এটা হচ্ছে সাধারণ অন্তর পাওয়া গেছে। সাধারণ যদি অন্তর পাওয়া যায় তাহলে এটা কি হবে, সাধারণ অন্তর পাওয়া গেলে সমান্তর ধারা। তাহলে এখানে বলা হয়েছে যে ধারাটির 15তম পদ কত। তাহলে তম পদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে a + n - 1 × t। এ হচ্ছে প্রথম পদ, এখানে প্রথম পদ হচ্ছে 3n, n হচ্ছে 15তম পদ, 15 - 1 × d, d হচ্ছে সাধারণ অন্তর 4 বের করছিলাম সেটা। 3 + 15 থেকে যদি 1 বাদ দেওয়া যায় থাকবে 14, 4। তাহলে 3 + 4 = 16, 4 × 4 = 1, 5, 56, 56 আর 3 কত 59। এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে তম পদ যখনই বলবে তখনই আমাদের সূত্রটা দেখতে হবে a + n - 1 × t। আবারও বলছি a + n - 1 × t। এগুলো কিন্তু আমরা পিছনে অনেকগুলোই করছি। তাহলে এখানে এটা গেল। পরবর্তীতে যদি আমরা দেখি ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত, অ্যাভেলেবেল এগুলো আসে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি। তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি। এই সমষ্টি পদের সূত্র হচ্ছে n/2 × 2a + n - 1 × d। এই সূত্রটা সমষ্টি নির্ণয়ের সূত্র। হ্যাঁ, তাহলে n/2 2a + n - 1 × d এই হচ্ছে আমাদের কি সূত্র। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিব, মান বসিয়ে দিলেই আপনার কি হয়ে যাবে, অঙ্কটা হয়ে যাবে। এটা মান বসিয়ে করে নেবেন যে এখানে n সমান হচ্ছে 20, এখানে 2 হচ্ছে 2a + n - n সমান হচ্ছে কত 20, 20 থেকে একবার দিলে কত 19, তারপরে হচ্ছে d। তাহলে এখানে 19d, d এর মান বসাই দিবেন 4, 2a সমান কত, ওইখানে প্রথম পদ যেটা আছে সেটা হচ্ছে a। ঠিক আছে, বসে এই যে 2 দিয়ে এটা কাটাকাটি করবেন, দেখবেন যে একটা কি মান বের হয়ে যাবে। মেন কথা হচ্ছে আপনার এখানে সূত্রটা মনে রাখবেন, সূত্রটা দিয়ে আপনি অঙ্কটা করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে হচ্ছে নিচের কোন বর্ণটির প্রতিসাম্য রেখা নেই, এটা হবে সি। এইটার বিষয়ে বিস্তারিত কিন্তু আমরা কি ক্লাসে আলোচনা করছি। ঠিক আছে, যদি সমস্যা হয় তাহলে ইনশাল্লাহ এই বিষয়ে আমরা কি একটা ক্লাস নিয়ে নেব। এটা 14 অনুশীলনে 14 থেকে আসছে। নিচের কোন বর্ণটির প্রতিসাম্য রেখা নেই, এখানে হবে কি সি। এইচ এরও আছে, টি এরও আছে, ওরও আছে। আচ্ছা, এই বিষয়ে আমরা যদি কারো সমস্যা থাকে তাহলে আমরা কি পরে আলোচনা করব। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে যে 4 পাখা বিশিষ্ট একটি সিলিং ফ্যানের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত। দেখেন 4 পাখা, এই যে এখানে যদি আমরা এ দেই, বি দেই, সি দেই, ডি দেই, এখান থেকে ঘুরে একবার এদিকে যাবে, একবার এটা একটা মাত্রা, এখান থেকে এদিকে যাবে 2টা হলো, এদিক থেকে এদিকে যাবে 3টা হবে, এদিক থেকে এটা হবে 4টা হবে। তাহলে 4 পাখা বিশিষ্ট একটি সিলিং ফ্যানের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে কত 4। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে আমাদের কি বলছে, পরবর্তীতে বলছে যে 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি কত। ব্যাস, তাহলে ব্যাস সমান আমরা কি জানি, ব্যাস সমান আমরা জানি কিন্তু কি 2r জানি। তাহলে পরিধি আমরা জানি 2πr, কি জানি 2πr জানি, মানে ব্যাস হচ্ছে 2r আর পরিধির সূত্র হচ্ছে 2πr।
তাহলে আর আর সমান সমান যেহেতু কত দেওয়া আছে 10 দেওয়া আছে, তাহলে আমরা সহজ ভাষায় কী করতে পারি, 10 দুগুণে 20। এখানে আর টু আপনার কী দেওয়া আছে, আর সমান সমান তো 10 না, 2 আর সমান সমান কী দেওয়া আছে, 10 দেওয়া আছে। তাহলে এটা সঠিক উত্তর কী হবে, 10 আর হবে। আমরা যদি এটাকে সাজাই লিখি এরকম, তাহলে আর সমান সমান তো অর্ধেক, তাহলে দরকার নাই, তো আমরা লিখতে পারি 2 আর পাই। তাহলে 2 আর সমান সমান কত, 10 পাই। ঠিক আছে। তাহলে বৃত্তের পরিধি বলতে কি বোঝায়, বৃত্তের পরিধি হচ্ছে, সূত্র হচ্ছে 2 পাই আর। যদি বলতো যে বৃত্তের ক্ষেত্রফল কত, তখন আমরা এখানে লিখতাম যে পাই আর স্কোয়ার। কি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। অনেক সময় দেখা যায় যে আপনার কি এখানে এটারই গেলে 5 5 25 পাই হইতো, যে এটা হইতো, কারণ আর সমান সমান হচ্ছে আমরা জানি কি এখানে হচ্ছে 2 আর, আর এর মান হচ্ছে কি অর্ধেক, যেহেতু এখানে ব্যাস দেওয়া আছে, ব্যাস হচ্ছে 2 আর। আর যদি আমাদের ব্যাসার্ধ যদি নির্ণয় করতাম, তাহলে 10-এর অর্ধেক হইতো কত, 5। তখন আমরা এখানে আর এর জায়গায় কী বসাইতাম, 5 বসাতাম। ঠিক আছে। আবার অনেক সময় কিন্তু এখানে 5 বসানোর পরেও এরকম হয়, 5 5 কত, 25 পাই হইতো। আবার কখনো কখনো এই পায়ের মানটা কি উল্লেখ করা থাকে, যে এটা পুরোটা কোন করলে তোমার কি হবে। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে কি আছে এখানে, একটি গণকের ধার √2 সেন্টিমিটার হলে এর সম্পূর্ণ তলের ক্ষেত্রফল কত। এখানে বুঝতে হবে যে গণক বলছে, গণক বলতে আমরা বলছিলাম যে প্রত্যেকটা বাহু কি হবে, সমান হবে, মানে দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ এ হবে, উচ্চতাও কি হবে, এ হবে, তিনোটাই এ হবে। তাহলে যেহেতু ক্ষেত্রফল চাইছে, আমরা ক্ষেত্রফলের সূত্র কিন্তু কি জানি, যে এ বি, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি এ বি প্লাস বিসি প্লাস কি সিএ। এটা কিন্তু আমাদের ইয়ার ক্ষেত্রে বলছি আমরা, এই বেলনের ক্ষেত্রে। ঠিক আছে। কিন্তু যখন আমরা গণকের ক্ষেত্রে বলবো, তাহলে গণকের ক্ষেত্রে কিন্তু এ বি সি তিনোটাই কিন্তু এ। তাহলে এখানে এ এ মানে কিন্তু এ স্কোয়ার, এখানে বি বি, এখানেও কিন্তু এ থাকবে, এটাও এ স্কোয়ার, এখানেও কি এ স্কোয়ার। তাহলে কয়টা স্কোয়ার হলো, 3 স্কোয়ার। এটা কিন্তু 3 স্কোয়ার হবে, কিন্তু সূত্রটা হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এখানে যেহেতু 3 স্কোয়ার হয়, তাহলে সূত্রটারও কি আছে, 2 আছে, তাহলে কি হবে 6 স্কোয়ার হবে। তাহলে যেহেতু এখানে 6 স্কোয়ার যদি হয়, মোট কথা হচ্ছে গণকের সম্পূর্ণ তলের ক্ষেত্রফলই হচ্ছে 6 স্কোয়ার। তাহলে এর মান দেওয়া আছে কি √2, তাহলে এখানে 6 √2 আমরা বসাই দিব, স্কোয়ার। তাহলে কি হয়ে যাবে, √2 স্কোয়ারে কাটা, 6 দুগুণে কি 12। তাহলে এখানে কি হবে, একটি গণকের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল কত হবে, 12 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, সমস্যা হলে পরে আমরা দেখতেছি। নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক, বসো। এখানে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক বলতে বুঝাবে যে এখানে পূর্ণ সংখ্যা হবে না, যার পরিমাণগুলো কি থাকবে, মানে দশমিকে আসবে। ঠিক আছে। নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক, তাহলে গণ সংখ্যা এটা কিন্তু বিচ্ছিন্ন চলক, কারণ গণ সংখ্যা কিন্তু আমরা 1 2 3 মানে পয়েন্ট আকারে লিখতে পারবো না, দশমিক আকারে লিখতে পারবো না। তাহলে কোনটি অবিচ্ছিন্ন চলক, তাহলে গণ সংখ্যা হবে না, দৈর্ঘ্য হইতে পারে, কারণ আমরা দৈর্ঘ্য লিখি 3.5 সেন্টিমিটার, হ্যাঁ 6.9 সেন্টিমিটার, মানে দশমিক আসে। ফুটবলারের সংখ্যা, মানে মানুষ কখনো কি হইতে পারে না, দশমিক হতে পারে না। শিক্ষার্থীর রুল নাম্বার কখনো কি 1 1.5 3.5 এরকম হইতে পারে না। সো এখানে আমাদের কি অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক তাহলে কি হইতে পারে, দৈর্ঘ্য হইতে পারে। আরেকটা আছে দৈর্ঘ্য, উচ্চতা, তারপর কি তাপমাত্রা, এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। বয়স 4টা, দৈর্ঘ্য, উচ্চতা, তাপমাত্রা, বয়স, এই 4টা। আচ্ছা, পরবর্তীতে বলি, এই যে এখানে যে পরের যেটা দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে, কারণ প্রচুরক শ্রেণীর মধ্যমান চাইছে। এখানে অবশ্যই আমাদের একটা কি থাকবে, বক্স থাকবে। এখানে বক্সটা এখানে দেওয়া নাই। ঠিক আছে। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান বলতে আমি তবে একটু বুঝিয়ে দিই, যে প্রচুরক শ্রেণী যেই গড়ে কি জনসংখ্যা অধিক পরিমাণে থাকে, যখন আমি একটা বক্সের মধ্যে যদি একটু বুঝাই, যেমন এখানে দিলাম যে 6 থেকে 9, 10 থেকে 12 এরকম দিলাম। এখন ধরো এটার মধ্যে 5 আছে, এটার মধ্যে 10 আছে, এটার মধ্যে 7 আছে, এরকম। তাহলে এখানে প্রচুরক শ্রেণী কত হবে, 5 10 7, এই বিষয়ে কিন্তু আমরা আলাদাভাবে কি পড়েছি,
তাহলে এখানে 10, এইটা হচ্ছে কি প্রচুরক শ্রেণী, মানে যেটার জনসংখ্যা সবচেয়ে বেশি পরিমাণে থাকবে সেটাই হচ্ছে কি প্রচুরক শ্রেণী। যেহেতু প্রচুরক শ্রেণীর মধ্যমান চাইছে, তাহলে কি করবেন, উচ্চ সীমা আর নিম্ন সীমা এই দুইটা যোগ করে 2 দিয়ে আমরা কি করে দেব, ভাগ করে দেব। ঠিক আছে, ভাগ করলেই আমাদের সঠিক উত্তর বের হয়ে যাবে। আর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে যে চতুর্থ শ্রেণীর তাপবিচ্যুতি কত। এটা বক্স ছাড়া আসলে করা সম্ভব না। তাপবিচ্যুতির বিষয়ে কিন্তু আমরা কি ভালোভাবে কিন্তু এটা পড়ছি যে কীভাবে সহজে শর্ট টেকনিকে আমরা কি তাপবিচ্যুতি বের করতে পারি, দেখা মাত্রই বের করতে পারবো। সে যাই হোক, পরবর্তী যে অঙ্কটা দিছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। কোনো সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত কত। এখানে একটা বোঝার বিষয় আছে। এটা কিন্তু আমরা গত মনে হয় 1 সপ্তাহ ধরে এগুলো আমরা পড়ছি, ঠিক না? এখন দেখো তাহলে এইখানে আমরা যে জিনিসটা দেখবো, সমকোণী ত্রিভুজ বলতে কি বোঝায়। এই যে সমকোণী একটা ত্রিভুজ, তাহলে অবশ্যই একটা কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। একটা কোণ, বড় কোণটা অবশ্যই কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। আর বাকি দুইটা মিলে কি হবে, 90 ডিগ্রি। এটা কিন্তু আমরা কি জানি, এটা কিন্তু আমরা অনেক পড়াইছি, এই বিষয়ে কিন্তু আমরা অনেকগুলাই করছি। সেটা হোক, তাহলে কোনো সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত। তাহলে আমরা একটা টেকনিক খাটাবো যে সবচেয়ে বড় কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে আমরা দেখি এখানে যে এই 15 আছে, এই 15-র সাথে যদি আমরা কি করি, 6 গুণ করি, 6 15 কত, 90, ঠিক না? 6 15 90। আচ্ছা, এই 9-এর সাথে যদি আমরা ধরো 90 বানাইতে হবে, 9 10 কত, একটা আমাদের 90 ডিগ্রি বানাতেই হবে। তাহলে 6 15 কত হয়েছে, 90। তাহলে যেহেতু এটা 6 দিয়ে গুণ করছি, তাহলে এটাও কি হবে, আসো 6টা কত, 48, ঠিক না? এটাতে যেহেতু 6 দিয়ে গুণ করে 90 বের করছি, আমরা কি বলছি যে সমকোণী ত্রিভুজের একটা কোণ কত ডিগ্রি, বড় কোণটাই কত ডিগ্রি। তাহলে বড়টা অবশ্যই আমার 90 বানাইতে হবে। আচ্ছা, বুঝতেছো তো? হ্যাঁ, ঠিক আছে, 6 15 90। তাহলে এটা 90 বানাইছি। তাহলে যেহেতু এটাকে আমরা 6 দিয়ে গুণ করছি, অনুপাত্রে একটা সংখ্যা যদি আমরা কোনো সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে বাকিগুলোরও কি ওই একই সংখ্যা দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 6টা 48, এখানে 6 7 কত হবে, 42, ঠিক আছে? এখন আমরা দেখবো এটা তো 90 হয়েই গেছে, এই দুইটা মিলাই কি 90 হয় কিনা। কারণ সমকোণী ত্রিভুজের বাকি সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখানে 42 যোগ 48 মিলে কি হয়ে গেছে, হয়েছে। এখানে কিন্তু অনেকেই আরেকটা জিনিস ভুল করবে। এখানে যদি বলতো যে এই যে এটা দিয়ে যদি আমরা বলি 9 10 90, কিন্তু এখানে যদি 10 দিয়ে আমরা গুণ করি, 5 10 কত, 50। হ্যাঁ, 1 দিয়ে 10-এর গুণ করলে কি 10, তাহলে কি 50 আর 10 যোগ করলে কি 90 হয়েছে, হয়েছে না। এটা ধরো এই ক্যাটাগরি অঙ্কটাও দিতে পারে, আবার আরেকটা ক্যাটাগরি অঙ্ক দিতে পারে। সেটা হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত, কি দিতে পারে, বাহুগুলোর অনুপাত। তখন আমরা দেখব যে ছোট দুইটার বর্গের সমষ্টি মানে বড়টার বর্গের সমষ্টি কি হয়, সমান হয় কিনা। ওই যে অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর অতিভুজ কিন্তু কি থাকে, মানে বড়টা থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের 10টা ধরে কিন্তু কি শেষ হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি ক্লাস নেই।